আমরা যেটা আ শুদ্ধ উচ্চারণ এবং আ উম শুদ্ধ প্রমিত উচ্চারণ বা আমরা যেটা বলি স্মার্টনেস ভাবে নির্ভুলভাবে কথা বলা, এটা আপনার ইংরেজি হোক, অন্য কোনো ভাষায় হোক, বাংলাতে হোক, আপনাকে যখন আপনি যেকোনো ভাষার মাধ্যমে, যেকোনো মাধ্যমেই হবেন, কথা বলবেন বা আপনি কাজ করবেন, সেটা আপনাকে যখন শুদ্ধ করে আপনি করবেন, তখন আপনার নিজের ভেতরেও একটি অন্যরকম প্রশান্তি কাজ করবে। যে হ্যাঁ, আমি কাজটি সঠিকভাবে করছি। অন্যান্য কাজের মতো আমাদের কথা বলা, আমাদের উপস্থাপনা করা, আমাদের সংবাদ পাঠ এবং আবৃত্তি এসব কিছুতে উম এই সবকিছুর ভেতরেও একটি শুদ্ধতা রয়েছে। আ আমরা এখন দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে YouTube এর কারণে বা Facebook এর কারণে ইচ্ছামত যে কেউ যেকোনো একটা কিছু টপিকস নিয়ে কথা বলে সেটা YouTube এ দিয়ে দিচ্ছে। কিন্তু সেটি কতটি শুদ্ধ, কতটা আপনার জন্য হেল্পফুল এটা জেনে তারপরে সেটাকে আমরা গ্রহণ করব। আপনার যদি জানা থাকে নিজের যে হ্যাঁ, এইটি ভুল, এটি সঠিক। তাহলেই মাত্র আপনি কেবল বুঝতে পারবেন যে হ্যাঁ, এই কনটেন্টটি আমরা ভুল হচ্ছে বা সঠিক আছে। আমরা যদি না জানা থাকে যে কোনটা সঠিক, কোনটা ভুল, তাহলে কিন্তু আমরা ভুলটাকে দেখা যাবে একটা কিছু YouTube এ দেখছি, ভুল একটা বিষয় ওটা আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ? YouTube এর সবকিছু যে শুদ্ধ তা কিন্তু নয়। এ কারণে আমাদের জানার কোনো শেষ নেই। তো আমরা আবৃত্তিতে ছিলাম এবং আমরা গত যে ক্লাস করেছি এটাতে ছিল আ আদ্য অ মানে শুরুর অটা কখন ওকারান্ত হয়ে যায় সে বিষয় নিয়ে আমরা ক্লাসে ছিলাম। তো আমি একটু আ আবৃত্তির যে বিষয়গুলি উম সেই বিষয়গুলি প্রিভিয়াস ক্লাসে যে বিষয়গুলি ছিল ওগুলি নিয়েও একটু কথা বলব। শুদ্ধ উচ্চারণ নিয়ে একটু কথা বলব। আমরা শুদ্ধ উচ্চারণের জন্য যে বিষয়টি আমার বাংলাদেশ থেকে ২-৩ জন আমাকে ইনবক্সে নক করেছেন। যারা এই অনুষ্ঠানটি দেখেন, তারা একটু আমাকে আ বলেছেন যে জড়তা কাটানোর জন্য এবং আ অল্প প্রান্ধনী, মহাপ্রান্ধনী উচ্চারণের যে বিষয়টি রয়েছে, সেটি যেন আমি আজকের ক্লাসে আবার একটু বলি। সে কারণে আমি আপনাদেরকে উম এই অল্প প্রান্ধনী, মহাপ্রান্ধনীর বিষয়টি আজকে আবার একটু আলোচনা করব। করে আমরা আগের পড়ায় যাব। এবং আ আমরা যে মুখের জড়তা কাটানোর জন্য যে কোন বিষয়টিকে আমরা আম যদি বারবার আ উচ্চারণ করি, তাহলে আমাদের মুখের জিভের জড়তা আমরা যেটাকে ইংরেজিতে ফাম্বলিং বলি, অনেকেরই এটি হয়। দেখা যায় যে কখনো তার ফাম্বলিং হচ্ছে না। আম কথা রিপিট হচ্ছে না। কিন্তু যখন অন্য কারোর সামনে কথা বলতে হচ্ছে বা কোনো উপস্থাপনায় যেতে হচ্ছে, তখন দেখা যায় যে ফাম্বলিং হয়ে যায়। এটা হতেই পারে যে কারো। কিন্তু এই বিষয়গুলি কাটানোরও ব্যবস্থা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা যদি এই বিষয়টি পাশাপাশি উপরে নিচে অ্যা ধীর লয়, দ্রুত লয়, মধ্যম লয় পড়ি, তাহলে আমাদের জীবের জড়তা, মুখের জড়তা অনেকটা কেটে যাবে। এই যে আগের ক্লাসে বলেছি, কিন্তু যেহেতু আমাকে অনুরোধ এসেছে, সে কারণে এই টপিকসটা নিয়ে আমি আবার একটু কথা বলছি। যেমন আমরা অ, আ, ই, উ, এ, ও, অ্যা। অ্যা, ও, এ, উ, ই, আ, অ। এটা আমরা এই বিষয়টা ১ম এ যেভাবে পড়ছি রিভার্স, পরে উল্টো দিক থেকে আবার পড়ছি। এইটা যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি দিনে অন্তত কয়েকবার করে করি, তাহলে আমাদের এই যে মুখাবব এটির এক্সারসাইজ হচ্ছে এবং আমার ভেতরের যে জড়তাটা থাকবে এটা কেটে যাচ্ছে। জিভের জড়তাও এটাতে কেটে যায়। এটাকে আমরা ১ম এ যখন শুরু করব প্র্যাকটিস করা, তখন আমাদেরকে একেবারে ধীর লয় করতে হবে। অ, আ, ই, উ, এ, ও, অ্যা। আবার উল্টা অ্যা, ও, এ, উ, ই, আ, অ। এভাবে আমরা ধীর লয়ে ১ম এ করব কয়েকবার। তারপর আমরা একটু দ্রুত করার চেষ্টা করব। অ, আ, ই, উ, এ,
ও, অ্যা, অ্যা, ও, এ, উ, ই, আ, অ। এটা প্র্যাকটিস করলে আমাদের মুখের জড়তা অনেকাংশে কেটে যাবে। হ্যাঁ, এবং আমি মুখের জড়তা দূর করার জন্য এর আগের ক্লাসে কয়েকটি লাইন দিয়েছি, যেটি বারবার পড়লে মুখের জড়তা কেটে যাবে। যেমন আমরা পড়েছিলাম যে সবুজ সবুজ ধান, অবুজ অবুজ প্রাণ। সবুজ সবুজ ধান, অবুজ অবুজ প্রাণ। অবুজ না, অবুজ, অবুজ। সবুজ সবুজ ধান, অবুজ অবুজ প্রাণ। এখানে অল্প প্রাণধ্বনি এবং মহাপ্রাণধ্বনির মিশ্রণ রয়েছে। ওই জন্য এটি যখন আমরা দ্রুত উচ্চারণ করতে পারবো, আমাদের জড়তা কাটতে সাহায্য করবে। সবুজ সবুজ ধান, অবুজ অবুজ প্রাণ। আমরা লয় ফেলে করি, তাহলে কিন্তু লয় ফেলে করলে আপনার সুবিধা হবে। সবুজ সবুজ ধান, অবুজ অবুজ প্রাণ। 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 এটি জড়তা কাটবে আপনার। তারপরে আমরা ছোটবেলায় যে দুষ্টামি করে পড়তাম না, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এটাও আপনি প্র্যাকটিস করতে পারেন। তারপরে তৈ থই তৈ থই থালা ভরা আছে কই, তৈ থই তৈ থই থালা ভরা আছে কই, তৈ থই তৈ থই থালা ভরা আছে কই, তৈ থই তৈ থই থালা ভরা আছে কই। আবার আছে রাখ ঢাক রাখ ঢাক ঘুঘু পাখি এক ঝাঁক, রাখ ঢাক ঘুঘু পাখি এক ঝাঁক, রাখ ঢাক ঘুঘু পাখি এক ঝাঁক। তারপরে আছে বৈশাখ বৈশাখ ঘুরপাক ঘুরপাক, বৈশাখ বৈশাখ ঘুরপাক ঘুরপাক, বৈশাখ বৈশাখ ঘুরপাক ঘুরপাক, বৈশাখ বৈশাখ ঘুরপাক ঘুরপাক। বাজবে মাদল রাত দিন, নাচবে খুকু তা ধিন ধিন। বাজবে মাদল রাত দিন, নাচবে খুকু তা ধিন ধিন। বাজবে মাদল রাত দিন, নাচবে খুকু তা ধিন ধিন। বাজবে মাদল রাত দিন, নাচবে খুকু তা ধিন ধিন। বাজবে মাদল রাত দিন, নাচবে খুকু তা ধিন ধিন। এই বিষয় এরকম অনেক রয়েছে, আমি আবার নেক্সট ক্লাসে আরো বলবো। এই জিনিস আজকে যেগুলি বললাম, এগুলি যদি আপনি প্রথমে ধীর লয়ে, তারপর মধ্যম লয়, তারপরে দ্রুত লয়, এটি কোনো সময় নাই যে এই সময় করতে হবে। আপনি যখনই সময় পাবেন, আপনার কাজের ফাঁকে ফাঁকে একটি লাইন তো আপনার মুখস্থ হয়ে যাবে, আপনি কাজের ফাঁকে ফাঁকে করতে থাকলেন। তো হয়ে যাবে। এটা করলে আপনার ভেতরে জড়তাটা কেটে যাবে। আর অনুরোধ ছিল অল্প প্রাণধ্বনি মহাপ্রাণধ্বনি যেন আমি আবার একটু রিপিট করি। এটি আমার বাংলাদেশের কয়েকজন ছাত্রী এবং তাদের মায়েরা আমাকে ইনবক্সে অনুরোধ করেছে এই ক্লাসটি, এইটি যেন আমি আবার রিপিট করি। আমরা অল্প প্রাণধ্বনি কাকে বলি, এটা আমরা বলেছি। অল্প প্রাণধ্বনি যে ধ্বনি উচ্চারণ করতে সময় অল্প লাগে এবং ভেতরে কণ্ঠের উপরে কোনো চাপ প্রয়োগ করার প্রয়োজন হয় না, সেটাকে আমরা বলি অল্প প্রাণধ্বনি। অল্প প্রাণ তো আমরা বুঝি অল্প সময়, প্রাণ মানে আমাদের প্রাণ মানে কি নিঃশ্বাস, অল্প নিঃশ্বাস, অল্প সময় প্রাণ। তাহলে আমরা অল্প প্রাণধ্বনি কাকে বলবো? যে ধ্বনিগুলি উচ্চারণের জন্য অল্প সময় লাগে এবং ভেতরে কণ্ঠে কোনো চাপ প্রয়োগ করতে হয় না, যেটি নর্মালি বলা যায়, সেটিকে আমরা বলবো অল্প প্রাণধ্বনি। যেমন ক, চ, ট, ত, প, গ, জ, ড, দ, ব। আমাদের কণ্ঠে কোনো চাপ পড়েছে? পড়েনি। কণ্ঠে কোনো চাপ পড়েনি, আমরা খুব সহজভাবেই এটা বলতে পারছি। ক, চ, ট, ত, প, গ, ঝ, ড, দ, ব। মহাপ্রাণধ্বনি কাকে বলে? এবার উল্টোটা ঠিক। যে বর্ণ উচ্চারণ করার সময়, হ্যাঁ, যে সকল ধ্বনি উচ্চারণ করার সময়, যে সকল ধ্বনি উচ্চারণে আমাদের সময় একটু দীর্ঘ লাগে, অল্প প্রাণে যেটুক সময় লাগে তার থেকে দীর্ঘ সময় লাগে, একটু দীর্ঘ সময় লাগে এবং কণ্ঠের উপরে চাপ প্রয়োগ করতে হয়, সেই ধ্বনিকে বলা হয়
মহাপ্রাণধ্বনি। তাহলে উল্টাটা অল্প প্রাণধ্বনি, ঠিক উল্টাটা মহাপ্রাণধ্বনি। যে ধ্বনি উচ্চারণে সময় একটু দীর্ঘ লাগে এবং কণ্ঠের উপরে চাপ প্রয়োগ করতে হয়, তাকে বলা হয় মহাপ্রাণধ্বনি। যেমন খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, ঢ, ধ, ভ। তাহলে মহাপ্রাণধ্বনি কি কি? খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, ঢ, ধ, ভ। আমরা উচ্চারণের যে বিষয়টি, এটি আমাদের এই অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি যদি আমরা জিভের উচ্চারণের যে জড়তা, এটা কাটানোর জন্য অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি আমরা প্র্যাকটিস করতে পারি। এটি প্র্যাকটিস করার সময় কেউ যদি জিজ্ঞেস করে যে হ্যাঁ, অল্প প্রাণধ্বনিগুলি কি বলতো? তখন আমরা একসঙ্গে ক, চ, ট, ত, প, গ, জ, ড, দ, ব এভাবে বলবো। কিন্তু আমরা যখন অনুশীলন করব, তখন আমরা এক লাইন অল্প প্রাণধ্বনি, এক লাইন মহাপ্রাণধ্বনি এভাবে করব। তাহলে আমাদের মুখের জড়তা কাটতে সেটা সহায়ক হবে। যেমন আমি করে দেখাচ্ছি। কচটত প, খচটত ভ, গজটদ ব, ঘজটদ ভ, কচটত প, খচটত ভ, গজটদ ব, ঘজটদ ভ, কচটত প, খচটত ভ, গজটদ ব, ঘজটদ ভ, কচটত প, খচটত ভ, গজটদ ব, ঘজটদ ভ। আমরা যখন জড়তা দূর করার জন্য করব, তখন এভাবে ধীর লয়, মধ্যম লয় এবং দ্রুত লয়, ৩টি লয় আমরা এই কাজটি করব। তাহলে আমাদের মুখের জড়তা দূর হয়ে যাবে। আর আমরা অল্প মহাপ্রাণধ্বনি যে সাধারণত আমরা অল্প প্রাণধ্বনিগুলি উচ্চারণে আমাদের ভুল হয় না। সাধারণত আমাদের মহাপ্রাণধ্বনি উচ্চারণগুলিতে ভুল হয়। সাধারণত অতিরিক্ত ভুল আমাদের যে জিনিসটি হয়, সেটা হলো ফয়ের উচ্চারণ আমরা ভুল করি বেশি। ফ, ফ, ফ সবসময় ২ ঠোঁট মিলিয়ে উচ্চারণ করতে হবে। ওষ্ঠধ্বনি যেগুলি আমরা বলি, প, ফ, ব, ভ, ম। এটি আমরা ২ ঠোঁট মিলিয়ে উচ্চারণ করব, তাহলে আমাদের ভুল হবে না। এবং বাতাসটা আমরা দেখবেন অনেকে যখন স্পিকার কথা বলে, সামনে সাউন্ড নিয়ে কথা বলে, মাইকে কথা বলে, তখন অনেকের একটা ঠাস করে একটা শব্দ হয়, বাতাস বেরিয়ে একটি জোরে একটি শব্দ হয়। এই শব্দটি যখন হয়, তখনই আপনি বুঝতে পারবেন যে মহাপ্রাণধ্বনির উচ্চারণটা ঠিক হচ্ছে না। এটি অল্প প্রাণধ্বনির সময় কিন্তু এরকম জোরে শব্দ হয় না। হ্যাঁ, কিন্তু মহাপ্রাণধ্বনি আমরা যদি এরকম সামনে হাত রাখি, মুখের কাছে হাত রাখলাম, এরকম হাত রাখলাম, হাত রেখে আমরা উচ্চারণ করি ক, আবার যদি উচ্চারণ করি খ, দেখবেন ক উচ্চারণের সময় মুখের বাতাস আপনার হাতে লাগে কিনা। যদি ক উচ্চারণের সময় বাতাস ক হাতে লাগে, তাহলে আপনার ক উচ্চারণ ঠিক হচ্ছে না। এটা অল্প প্রাণধ্বনি। অল্প প্রাণধ্বনির সময় বাতাস বাহিরে অতটা আসবে না। কিন্তু খ, খ মুখের কাছে হাত নিয়ে আপনি খ উচ্চারণ করেন, আপনি দেখবেন আপনার বাতাসটা পুরোপুরি হাতের এখানে লাগছে। আপনি উচ্চারণ করেন গ, আপনার মুখে হাতে বাতাস আসবে না। কিন্তু ঘ, ঘ উচ্চারণ করেন, হাত আপনি সামনে নেন। এটা হলো একটা উপায় আপনাকে বোঝার যে আপনার ধ্বনির উচ্চারণগুলো ঠিক হচ্ছে কিনা। আপনি ঘ উচ্চারণ করেন, হাত এখানে রাখেন, ঘ বাতাস পুরোপুরি আপনার হাতের এখানে। হ্যাঁ? তারপরে আপনি যখন উচ্চারণ ক, চ, ক, চ, ট, ট উচ্চারণ করেন ট, ট আপনার বাতাস লাগছে না। ঠ, ঠ আপনার বাতাসটা পুরোপুরি হাতে লাগছে। এভাবে আপনি প্র্যাকটিস করার জন্য হাত সামনে রেখে মহাপ্রাণধ্বনি, অল্প প্রাণধ্বনি প্র্যাকটিস করতে পারেন। অল্প প্রাণধ্বনিগুলি উচ্চারণের সময় যদি আপনার বাতাস হাতের এইখানে লাগে, তাহলে আপনি মনে করবেন যে আপনার অল্প প্রাণধ্বনিগুলো উচ্চারণ সঠিক হচ্ছে না। আর মহাপ্রাণধ্বনিতে যদি বাতাস হাতে না লাগে জোরে, তাহলে আপনার মনে হবে এটি ভুল হচ্ছে, আপনার উচ্চারণ সঠিক হচ্ছে না। এটি আপনি অনুশীলনের সময় এটি করতে পারেন। তাহলে আমরা যে অনুরোধ ছিল যেটি যে আমাদের অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি এবং আমরা
পাশাপাশি অ, আ, এ, ও এটি উচ্চারণের যে বিষয়টি এটি আমি বলে দিলাম। এখন আমরা আমাদের আগের যে প্রিভিয়াস ক্লাস ওটিতে যাব, যেটিতে আমরা আগে আমরা ছিলাম আদ্য অয়ের সূত্রতে ছিলাম, যেটি আদ্য অয় কখন অ অয়ের উচ্চারিত রূপ দুটি পড়িয়েছিলাম, অয়ের উচ্চারিত রূপ দুটি কখন কখন অ ও হয়ে যায়, এই সূত্রগুলি আলোচনায় আমরা ছিলাম। এবং আমরা যে ক্লাসগুলি করিয়েছিলাম তাতে যে যে বিষয়গুলি আমরা করেছিলাম, আদ্য অয়ে কখন ওকারান্ত হয়, সে বিষয়গুলি আমরা করেছিলাম। যে কয়েকটি সূত্র আমি বলেছিলাম, যে আদ্য অয়ের যখন আদিতে অ থাকে তখন যদি উকার থাকে তখন সেই উচ্চারণ অয়ের উচ্চারণ ও এর মতো হয়ে যায়। তারপর যদি অয়ের পরে জফলা যুক্ত থাকে তাহলে সেটিও অ ও এর মতো হয়ে যায়। তারপরে যদি ক্ষীয় থাকে অয়ের পরে তাহলেও তখন অ ও এর মতো হয়ে যায়। তারপরে যদি ঋকার থাকে অ এর পরে, ঋকার যুক্ত বর্ণ থাকে তাহলেও অ ও এর মতো উচ্চারিত হয়। তো আমরা তারপর সাধুচলিত ভাষায় কখন অ ও হয় এটিও এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো এবার আমি যেটি করব, আমরা এবার আদ্য অয়ের এই সূত্রগুলি অনেক অনেক দীর্ঘ এটি সিলেবাস, আমি সংক্ষিপ্ত করে করে করছি, হ্যাঁ, যাতে যতটুকু করলে বুঝতে সুবিধা হবে, বুঝতে পারবেন, ঠিক আমি সেইটুকুনি করছি। আচ্ছা, যদি এবার আমরা আসি যে আদ্য অয়ের মতো, হ্যাঁ, রস্যই, দীর্ঘই, ও, ঋ বা জফলা এর আগে থাকলে, যেমন সাধারণত বললাম যে আদ্য অ ও এর মতো উচ্চারণ হবে। হ্যাঁ, যেমন কাকলি, কাকলি আমরা উচ্চারণ হবে কাকলি। তারপরে প্রণতি উচ্চারণ হবে প্রণতি, অবগতি উচ্চারণ হবে অবগতি। হ্যাঁ, তো এখন ৩ বা তার অধিক বর্ণের শব্দের মধ্যে, ৩ বা তার অধিক বর্ণের শব্দের মধ্যে যদি ও থাকে, আমরা প্রথমে আদ্য অ বলছি, এখন বলছি মধ্যে, মধ্যে যদি অ থাকে, সেক্ষেত্রে মধ্য অয়ের ওকার রূপে উচ্চারিত হওয়ার প্রবণতা থাকে। তখন মধ্যে অ থাকলে সেটিও ওকার হয়ে যায়। যেমন আবার বলি বিষয়টি, যে ৩ বর্ণে ৩টা বর্ণ দিয়ে শব্দ, যেমন মতন, হ্যাঁ, মতন, ম, ত, অ, মাঝখানেরটা কিন্তু অ হয়ে যাচ্ছে, মতন, মতন, তাহলে মতন হবে উচ্চারণ, মতন হবে না। ৩টি শব্দ মতন, মতন হবে। তাহলে এখানে মাঝখানে যদি অর মতো থাকে তাহলে সেটা ও এর মতো উচ্চারণ হয়ে যাবে। ৩টি বর্ণে যদি শব্দ, যেমন শতক, শ-ত-ক, তাহলে শ-ত-ক, শতক হবে উচ্চারণ। আবার কাজল, কাজল উচ্চারণ হবে কাজল। হ্যাঁ, তারপরে ছাগল, ছাগল লিখিত আমরা ছাগল লিখি, উচ্চারিত হবে ছাগল। তারপরে আছে বেতন, বেতন হবে বেতন। চেতন, চেতন। ওজন, ওজন উচ্চারণ হবে ওজন। কোমল উচ্চারণ হবে কোমল। মাঝখানের অটা ওকারান্ত হয়ে যাচ্ছে, ছোবল, ছোবল। তারপরে মোদক, মোদক। ৩টা, এখানে কিন্তু প্রতিটা বানানে ৩টা শব্দ রয়েছে এবং ৩টা যদি ৩টা শব্দ থাকে, ৩টা শব্দ দিয়ে যদি অয়ের উচ্চারণ হয় তাহলে আমাদের কি করতে হবে, ওকারান্ত, অটা তখন, মাঝখানের অটা তখন ওকারান্ত হয়ে যাবে। কিন্তু শব্দের শুরুতে অ যদি না বোধক হয়, শব্দের শুরুর অটা যদি না অর্থে ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে কিন্তু অ ওকারান্ত হবে না। হ্যাঁ, যেমন
যেমন আমি বলি অমর, অমর কিন্তু অমর হবে না, অমরই হবে, অমর। যেমন সরব, সরব কিন্তু সরবই হবে, সরব হবে না। হ্যাঁ, এটা কি বাংলা ভাষায় কিছু সমাসবদ্ধ তৎসম পদ ব্যবহৃত হয়, যেগুলো আলাদা আলাদা উচ্চারণ করতে গেলে মধ্য অ এর এটি ওকারান্তে উচ্চারিত হয়। হ্যাঁ? যেমন বাংলা, যেমন আমি বলি যেটা হলো পথচারী। তো পথ স্বতন্ত্রভাবে উচ্চারিত, আর আ পথের সঙ্গে উচ্চারিত হবে চারি, পথচারী। যেমন আ বন, বনবাসী, বনবাসী আমরা লিখি। কিন্তু উচ্চারণ হবে বনবাসী। হ্যাঁ? বন আলাদা শব্দ, বন আলাদা শব্দ। তারপরে যেমন আছে উম গীতগোবিন্দ। গীত আলাদা শব্দ, গোবিন্দ আলাদা শব্দ, দুটো যুক্ত হচ্ছে। তখন হয়ে যাবে গীতগোবিন্দ। হ্যাঁ? তো কর করযোগ, করতল। হ্যাঁ? তখন এগুলি উচ্চারণ, যখন ২ টি শব্দ একসঙ্গে হয়ে উচ্চারিত হয়, একটি শব্দ হয়ে যায়, তখন সেটিও ওকারান্ত হয়ে যায়। তো আমরা আদ্য অয়ের যে সূত্রগুলি জানছি, এগুলি একেবারে আ ব্যাকরণগতভাবেই এটি আমাদেরকে শিখতে হবে। এটি এটি মূলত যদি আমরা না জানি, তাহলে আমাদের আ একটু ঘাটতি রয়ে যাবে উচ্চারণ বেলায়। যেমন শব্দের আম শেষে যদি অ থাকে, আ আন আ অন্ত, অন্তে মানে শেষে থাকলে তখন আম এই ধ্বনিটি আ ব্যঞ্জনবর্ণ আ লিপ্ত বা মিশে থাকা আম প্রায়শই হসন্ত রূপে উচ্চারিত হবে। আবার বলি আমি যে শব্দের শেষে, শব্দের শেষে যদি থাকে, আমরা শুরুর বলছি, এবার শেষের বলছি। শেষে যদি থাকে, তাহলে এই ধ্বনিটি আ পূর্বের যে মানে শেষে যেহেতু, তাহলে পূর্বে একটি ধ্বনি থাকবে। পূর্ববর্তী ব্যঞ্জন বর্ণে আ ধ্বনিতে যে মিশে থাকবে যে শব্দটি, আ সেটি আ উচ্চারিত হবে কিসের মতো? হসন্ত। হসন্ত তো আমরা জানি যে লেখার নিচে যে একটি দাগ থাকে, সেটিকে হসন্ত বলা হয়। তো আ যেমন তখন হসন্তের মতো উচ্চারিত হবে। যেমন আমরা বলি কান, কান, হাত, জাত, ছাদ, জাম, থান, দাঁত, পাত, ঘাট, নাট। এটা কিন্তু হসন্ত কিন্তু লেখার সময় আমরা দিব না। কিন্তু উচ্চারণের সময় মনে হবে যে নিচে একটি হসন্ত রয়েছে। হ্যাঁ? যখন টা শেষে থাকবে। তাহলে আ এক্ষেত্রে এক্ষেত্রে অবশ্য যেমন ক্ষেত্র, কিছু ব্যতিক্রম কিছু রয়েছে। যেমন ক্ষেত্র বিশেষে কিন্তু আবার ওকারান্ত হয়ে যায়। হ্যাঁ? যেমন আ যেমন ছোট, ছোট। ছয়কারটা ছোট। হ্যাঁ? তো ছোট, ওইটা কিন্তু ছোট হবে। এটা কিন্তু শেষে আছে। তাও এটি ব্যতিক্রম। বড়, 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 ছোট। এটি শেষে এটি এটি শেষে আছে, কিন্তু এটি ওকারান্ত হয়ে যাবে। যেমন এত, এ ত আমরা লিখি এত। কিন্তু উচ্চারণ হবে এত, কত, কত। এটি আবার হসন্তের মতো না। এটি ওকারান্ত হয়ে যাবে। তো আমরা তাহলে শেষের যে বিষয়টি, শেষে যদি থাকে, তাহলে আমাদের কখনো, কখনো শব্দগুলো এমনভাবে উচ্চারণ হবে যে মনে হবে যে হসন্ত যুক্ত রয়েছে, সেভাবে আমরা
উচ্চারণ করব। আবার কখনো, কখনো কিছু, কিছু শব্দের বেলায় এটি ব্যতিক্রম হয়ে যাবে। ব্যতিক্রম হবে অ্যাম এটি উম বাংলা ভাষায় ব্যবহৃত বেশ কিছু আ শব্দ বিশেষ রূপ আ আ শব্দ দ্বিরুক্ত শব্দ। অ যেমন বিশেষণ রূপে ব্যবহৃত হলে প্রায়শই দেখা যায় যে শেষে অ অ এর আ অটা ওকারান্ত হয়ে যায়। বা যেমন আ যেমন কাঁদো, কাঁদো। আমরা বলি যে আ ওই মানুষটির চেহারা কাঁদো, কাঁদো। তা আমরা কিন্তু আ দুটো শব্দ কিন্তু একসঙ্গে করে বলছি, তখন এটা ওকারান্ত হয়ে যাবে। আ আবার আ কলকল ধ্বনিতে নদীটি বয়ে যায়। হ্যাঁ? কলকল ধ্বনিতে নদীটি বয়ে যাচ্ছে। এখানে দুটো শব্দ কলকল একসঙ্গে করছি। তাহলে এখানেও ওকারান্ত হয়ে যাবে। কলকল না, বলে কলকল ধ্বনি হবে না, কলকল ধ্বনি হবে। যেমন ধরি উম আ ছলো, ছলো নয়নে চেও না তুমি। ছলো, ছলো নয়, ছল, ছল না। হ্যাঁ? ছল, ছল না হবে ছলো, ছলো। তারপরে আছে আ উম সাজ, সাজ রবে উৎসব চলছে। হ্যাঁ? সাজ, সাজ। কিন্তু উচ্চারণ সাজ, সাজ হবে না। হবে সাজো, সাজো রবে উৎসব চলছে। এরকম যখন দুটো আ আ আ যুক্ত শব্দ হবে তখনও আমাদের এটা ওকারান্ত। অটা ওকারান্ত হয়ে যাবে। তারপরে আমরা যেটি যেটি আ জানবো সেটা হলো শেষের অ আ যেটি যখন উম ইকার, ইকার বা একারের পরে আ অ থাকলে সেই হসন্ত রূপে এটিও উচ্চারিত না হয়ে আ ই, ই, অ, ই কিংবা আ এর কারের পরে যদি উম আ আ ওকারের মতো এর ই কিংবা একারের পর, ই কিংবা একারের পর আ যদি থাকে সেক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি হবে? আ হসন্ত রূপে উচ্চারণ না হয়ে ওকারের মতো উচ্চারণ হবে। যেমন আ ধরি যেমন ধরা যেতে পারে প্রিয়, প্রিয়। আ যেমন ধরা যেতে পারে নির্ণয়, নির্ণয়, প্রিয়। যেমন স্বীয়, স্বীয়, হ্যাঁ? স্বীয় দীর্ঘ ই। তারপরে নির্ণয়, রস্যি। তারপরে আ প্রিয়, রস্যি। তারপরে স্মরণীয়, দীর্ঘ ই। আ তারপরে একার অ অজেয়, অজেয়। তারপরে ধরি আমরা তুলো তুলনীয়। তাহলে এখানে হচ্ছে কি ই, এ, দীর্ঘ ই এগুলি ব্যবহার হচ্ছে। এগুলি ব্যবহার হওয়াতে এর সঙ্গে এগুলি ব্যবহার হওয়াতে আমরা তখন টা ওকারান্ত হয়ে যাচ্ছে। তো আমরা আদ্য অয়ের যে সূত্রগুলি পড়ছিলাম, যে বিষয়গুলি, যে শব্দগুলি আমরা এখানে যে ধ্বনিগুলি আমরা সাধারণত ভুল করে থাকি যে উচ্চারণে আ শব্দগুলি, সেই শব্দগুলি আমি আবার একটু পড়ছি। আ যেগুলি সাধারণত আমরা ভুল করে থাকি। অনেক রয়েছে আমাদের। এর মধ্যে যেগুলি আমাদের সচরাচর আমরা ব্যবহার করে থাকি। যেমন শুরুর আদ্য অয়ের শুরুতে থাকলে যে শব্দগুলি সাধারণত আমাদের বেশি ব্যবহৃত হয়, যেগুলি ভুল করে থাকি। যেমন অভিধান উচ্চারিত হবে অভিদান, আ অভিযান, অভিযান লিখিত রূপ উচ্চারিত হবে অভিযান, আ অতীত উচ্চারিত লিখিত হবে ও আ লিখিত রূপ অতীত উচ্চারিত হবে অতীত, অধীন, অধীন, সতী, সতী, গভীর উচ্চারিত হবে গভীর। তারপরে গরু উচ্চারিত হবে গরু। তারপর মৌ উচ্চারিত হবে মৌ। অনুকূল,
অনুকূল, অনুদিত, অনুদিত। তারপরে যখন আমরা জফলাযুক্ত হবে তখন যেমন অত্যন্ত, অত্যন্ত, অদ্য, অদ্য, অত্যাচার, অত্যাচার, কন্যা, কন্যা, কল্যাণ, কল্যাণ, বন্যা, বন্যা, অধ্যক্ষ, অধ্যক্ষ, অভ্যাগত, অভ্যাগত। তারপরে আসি আমরা যদি ক্ষীয় থাকে তাহলে বলেছি আগে, তাহলে যেমন অক্ষ, অক্ষ, অক্ষাংশ, অক্ষাংশ, দক্ষ, দক্ষ, লক্ষণ, লক্ষণ, ভক্ষণ, ভক্ষণ, তারপরে বক্ষ, বক্ষ, যক্ষ, যক্ষ, রক্ষা, রক্ষা। এভাবে ক্ষীয় থাকলে তখন ওকারান্ত উচ্চারণ হবে। তারপরে যদি ঋকার থাকে তাহলে যেটা বলেছি যে এখানে যেগুলি আমরা ভুল করি, মসৃণ, মসৃণ, বক্তৃতা, 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 যকৃৎ, যকৃৎ, তারপরে কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ। তারপরে আমরা আসি যদি যে আদ্যবয়ের শুরুতে যদি রফলা থাকে তাহলে যেমন গ্রহ, গয়রা ফলা হ, গ্রহ, কিন্তু উচ্চারণ হবে গ্রহ। তারপরে গ্রন্থ, তারপরে আসবে ব্রত, হ্যাঁ, প্রভাত, প্রকৃত, তারপরে স্রষ্টা, তারপরে আছে প্রকাশ, শ্রবণ। আমি বলছি যেগুলি সাধারণত আমরা বেশি ব্যবহার করি এবং সেই ব্যবহারিক শব্দগুলি যেগুলি আমরা ভুল করি সাধারণত, আমি কিন্তু সেগুলির কথা বলছি। পর্যন্ত, পর্যন্ত বলে অনেকে, কিন্তু উচ্চারিত হবে পর্যন্ত। পর্যায় হবে পর্যায়। চর্যাপদ, চর্যাপদ। মর্যাদা, মর্যাদা। হ্যাঁ, এগুলি আমরা কিন্তু সচরাচর ব্যবহার করি, এই যেগুলো ভুল করি, যেমন ঐশ্বর্য, ঐশ্বর্য, তারপরে মন, মন, বন, বন, জন, জন। যে জিনিসগুলি আমরা বেশি ভুল করি সেগুলি আমি বললাম। আমরা এই ব্যাকরণ আবার নেক্সট ক্লাসে আমরা এটা আবার, এই আদ্যবয়ের সূত্র সিলেবাস অনেক বড়, আমরা এটি আবার করব, নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। এবার আমরা একটু আবৃত্তিতে চলে যেতে চাই। আবৃত্তির আরেকটা বিষয়, সেটি হলো বেশ কয়েকজনই আমাকে আবার একটু জানতে চেয়েছিলেন যে তার বাচ্চাদের বা তার নিজের যদি তারা উপস্থাপনা, যেটি সংবাদ উপস্থাপনা বা অ্যাঙ্কারিং, এটি করতে চায় তাহলে সেক্ষেত্রে কিভাবে করতে হবে। সেক্ষেত্রে আপনার, আমি আগেও বলেছি, ব্যাকরণ কিন্তু একই। আপনার আবৃত্তির ব্যাকরণ, শুদ্ধভাবে কথা বলার ব্যাকরণ এবং সংবাদ উপস্থাপনার ব্যাকরণ, আপনার অনুষ্ঠান উপস্থাপনার ব্যাকরণ শুধু এক। যেমন এখন মূলত আমাদের সমস্ত বিশ্বে ইলেকট্রনিক্স মিডিয়া সবচেয়ে শক্তিশালী একটি মাধ্যম। বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে এক দেশ থেকে আরেক দেশ, কে কতটা বেশি এগিয়ে যাবে, সাথে আমাদের বাংলাদেশও সেই তালে তাল মিলিয়ে যাচ্ছে। আমাদের স্যাটেলাইট টিভির সংখ্যা এখন অনেক, হাজারো অনুষ্ঠান ভিড় করছে। সেই অনুষ্ঠানের মধ্যে সংবাদ যে পাঠ, যেটি এটিকে অনেকেই এখন পেশা হিসেবে নিতে চাচ্ছে, নিচ্ছে, এবং উপস্থাপনা যেটা, এটাকেও অনেকে পেশা হিসেবে নিতে চাচ্ছে, নিচ্ছে। তো এখানে হয় কি, সংবাদ পাঠের যে বিষয়, আপনি যখন কোনো বিষয়কে পাঠ করবেন, বর্ণনা করবেন, সংবাদ পাঠটি কিন্তু আপনি মন গড়া কিছু না, আপনাকে সত্য ঘটনার বর্ণনা আপনি দিচ্ছেন সংবাদ পাঠের সময়। তো আবৃত্তিতে যেমন আবেগ বা রসবোধের প্রয়োজন হয়। আমি সংবাদ উপস্থাপনার কথা বলছি, এটিও আমাকে ইনবক্সে জানতে চেয়েছিলেন কয়েকজন। তো আবৃত্তির গ্রামার এক হলেও সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে
উপস্থাপনের ধরন কিন্তু ভিন্ন। যেমন আবৃত্তিতে আপনি আবেগ, রসবোধ আপনার দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু সংবাদ উপস্থাপনের বেলায় যদি আপনি অতিরিক্ত রসবোধ বা আম আ আবেগ দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আম আপনার সংবাদ উপস্থাপনটা রিয়াল হবে না। কেননা সংবাদ তো আপনি রিয়েল যেটা ঘটনা সেটাকে আপনি বর্ণনা দিচ্ছেন সংবাদ পাঠের মাধ্যমে। সেক্ষেত্রে আপনার সংবাদ উপস্থাপনার সময় কণ্ঠটি আ আপনার আবেগকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে। হ্যাঁ, কণ্ঠটি করতে হবে কি? শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণ হতে হবে। অ্যা আপনাকে সংবাদ উপস্থাপনার সময় আ শুদ্ধ উচ্চারণ হতে হবে। কথাটি আপনার স্পষ্ট হতে হবে, যেটা অন্যের কানে পৌঁছালে সে সম্পূর্ণ শতভাগ বুঝতে পারে। হ্যাঁ? আর যেটি বাক্যের যে শেষ শব্দটি অনেক সময় অনেকে পুরো লাইন পড়তে গেলে যেটাকে আমরা টেল ড্রপ বলি, এটি হয়ে যায়, এটি করা যাবে না। এটি খেয়াল রাখতে হবে যে বাক্যের শেষ শব্দটি যেন শ্রোতার কান পর্যন্ত খুব ভালোভাবে পৌঁছে যায়। এটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনার যেটি খেয়াল রাখতে হবে সেটা হলো আ আপনার শ্বাস নিয়ন্ত্রণের যে বিষয়টি, সংবাদ উপস্থাপনার বেলায় এটিও অত্যন্ত জরুরি একটি বিষয়। হ্যাঁ? যেমন শ্বাস এমনভাবে শ্বাসটি আপনাকে নিতে হবে আপনার সামনে মাইক্রোফোন থাকলে আপনি যদি শ্বাসটা আপনাকে নিয়ন্ত্রণ করে না নিলে মাইক্রোফোনের শ্বাস-প্রশ্বাসের শব্দটা শোনা গেলে আপনাকে সেটি সংবাদ উপস্থাপনা ভালো লাগবে না। বা অনেক সময় আমাদের সংবাদ পড়তে কাশি চলে আসে। তখন আমরা আ ক্ষমা চেয়ে নেই। কাশি তো আর ইয়ে করা যায় না, চেপে রাখা যায় না। আ তো যে সংবাদ উপস্থাপনা নিয়ে আমরা আম ক্লাস করব আরো। আ এটি নিয়ে ক্লাস থাকবে আমাদের পরবর্তীতে। এটির সংবাদ উপস্থাপনার ব্যাকরণ এক হলেও উপস্থাপনার জন্য আলাদা ভিন্ন কিছু কৌশল আছে। সেটি নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এবার আমরা কবিতায় ফিরে যাই। হুম? এবার আমরা আবৃত্তিতে ফিরে যাই। আমি এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটদের জন্য লেখা ২ টি কবিতা পড়ব। ইচ্ছা আছে যদি সময় হয় ২ টি পড়ব নাহলে একটি পড়ব। আমরা হুম, ১ম এ একটি কমন কবিতা পড়ছি যেটি অনেক বাচ্চাদের পছন্দ। আ আমাদের ছোট নদী যেটি আমরা ছোটবেলায় পড়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত আ লেখা এটি ছোটদের জন্য। আমাদের ছোট নদী কবিতার শিরোনাম। এই কবিতায় কবি তার গ্রামের একটি নদীর বর্ণনা করেছে। হ্যাঁ? একটি নদীর বর্ণনা করেছে। নদীর পাশের পরিবেশ কেমন ছিল, নদীটি কেমন ছিল সেটি বর্ণনা করেছে। আগে আমরা একবার পড়ি কবিতাটি। আমাদের ছোট নদী চলে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, ২ ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন, ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারই ছায়াতলে। তীরে ছেলেদের নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, মধুয়া কাপড় কেচে যায় গৃহকাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কলু কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুর ছোটে। ২ কূলে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া।
এটি আমরা ছোটবেলায় পড়েছি। যারাই শিশুরা এখন যারা রবীন্দ্রনাথ পড়বে, রবীন্দ্রনাথের কবিতা পছন্দ করবে, তারা অবশ্যই এই কবিতাটি তারা তোমাদের পছন্দের মধ্যে রাখবে এবং আবৃত্তির জন্য এটি খুব ভালো একটি কবিতা। তুমি এটি এবং এই কবিতাটির মধ্যে তোমার শেখার অনেক কিছু রয়েছে। এখানে অল্প প্রান্ধনী, মহাপ্রান্ধনী রয়েছে। তারপরে আপনার ছন্দের বিষয় রয়েছে। তারপরে রয়েছে চন্দ্রবিন্দুর উচ্চারণ রয়েছে বেশ কিছু। বেশ চন্দ্রবিন্দু রয়েছে এখানে এই কবিতাটির মধ্যে। চন্দ্রবিন্দুযুক্ত শব্দ রয়েছে। তারপরে রয়েছে যেটি সেটি হলো বর্ণনা যখন আমরা দিব, আবেগেরও কিছু বিষয় রয়েছে। হ্যাঁ? তো আমরা এই কবিতাটি এবার আবার পড়ছি। কিভাবে আবৃত্তি করতে হবে আমি ১ম বার পড়ে গিয়েছি। এবার কিভাবে আমরা আবৃত্তি করব সেটি তোমরা খেয়াল করো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দেখো এখানে ছন্দ আছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। গাড়ি এবং পাড়ি, হ্যাঁ, বাঁকে থাকে। এই যে বাঁকের পরে থাকে, এখানে এই যে ছন্দ, এই ছন্দ মিলিয়েই আমাদের পড়তে হবে। গাড়ি পাড়ি, কাদা সাদা, ঝাঁক হাঁক, চলে তলে, কালে ঢালে, পরে ধরে, মাঝে কাজে, ভর তর, ওঠো, ওঠে ছোটে, সারা পাড়া। আমরা যখন ছন্দের কবিতা পড়বো তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের প্রথম লাইনের শেষটা যেন পরের লাইনের শেষের সঙ্গে মিলে যায়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাঁদা, একধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তালবন জলে, গাঁয়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে, তীরে তীরে ছেলেদের নাহিবার কালে, নাহিবা মানে গোসল করা, স্নান করা যেটা, সেটা তার একটা নাম নাওয়া। গ্রামের মানুষ বলে নিয়ে আসি আমরা। হ্যাঁ? আমরা খাল থেকে নদী থেকে নিয়ে আসি। নাওয়া মানে গোসল করা বা স্নান করা। তাহলে তীরে তীরে ছেলেদের নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। গামছা, গামছা কোনটাকে বলে? গামছা যারা আমরা গ্রামের দিকে থাকে বা শহরে তাওয়াল বলে, অনেকে তাওয়াল দিয়ে যে আমরা শরীরে মুছি। বিদেশে যারা আছে তারা তাওয়াল যেটাকে বলে, ওই ধরনেরই পাতলা যেটা সেটা হলো গামছা। তো গামছায় জল ভরি গায়ে। গামছায় আবার জল ভরে কিভাবে? গায়ে গামছায় জল ভরলে তো কাপড়, ওটা তো পড়ে যাবে। কিন্তু গ্রামে যখন ছেলেরা নদীতে গোসল করতে যায়, হ্যাঁ? তখন করে কি? ওই পাশে একটা কাপড়, গামছা তো একটা কাপড়। ওই এক কোণা দুইজনে ধরে, একজনে ২ কোণা এভাবে ধরে, ওই পাশে ২ জনে এক ধরে। হ্যাঁ? ২ কোণা একজন ধরে। তারপর এভাবে করে পানি উঠায়। তো পানি পড়তে, পড়তে যতটুকুন থাকে পানি ওঠার মধ্যেও ওই পানিটা তারা গায়ে ঢালে। এটি এক ধরনের গোসল। নাওয়ার সময়, গোসল করার সময় এক ধরনের খেলা। যেটি সাধারণত গ্রামের ছেলেমেয়েরা করে থাকে গোসল করার সময়। আর নাওয়া। কবি এখানে গোসল করাটাকে নাওয়া বলেছে। তো আ আর পারে আমবন তালবন চলে, আর পারে আমবন তালবন চলে, গাঁয়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলেদের নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। এখন কি করে? যখন গোসল করা হয়ে যায়, স্নান করা হয়ে যায়, তখন তারা কি করে? ওই গামছা দিয়ে কিংবা যদি কাপড় পরে, মেয়েরা ওড়না পরে, গ্রামের মেয়েরা তো ছোট মেয়েরা শাড়ি পরে, তখন ওরা করে কি? এই যে আঁচল কোনটাকে বলে? শাড়ির আঁচল, এই আঁচল দিয়ে তখন পানি এরকম পানি তারা
এইভাবে করে ধরে। তখন হয় কি ওর মধ্যে পানিতে ছোট ছোট মাছ থাকে। সেই মাছগুলি ওই আঁচলে উঠে যায়, গামছায় উঠে যায়, মাছগুলি লাফাতে থাকে। ছোট ছোট কিছু মাছ থাকে যারা অল্প পানিতে সেই মাছগুলি থাকে। তো কি করে? গোসল করা হয়ে গেলে তখন তারা মাছ ধরে। গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটি গুলি মাঝে, বধূয়া কাপড় কেচে যায় গৃহকাজে। আমরা শহরে যেমন ওয়াশরুম আছে, বাথরুম আছে, আমরা সেখানে কাপড় কাচি, ওয়াশিং মেশিনে কাপড় কাচি। কিন্তু কি হয়? গ্রামে কি হয়? গ্রামের মানুষরা তারা করে কি? ওই নদীর পাড়ে নদীতেই কাপড় কাচে, নদীতে তারা আ গোসল করে, নদীতে মাছ ধরে এবং এমনকি তাদের যে থালা বাসন যেগুলি প্লেট, গ্লাস যেগুলি ব্যবহার্য জিনিস সেগুলিও করে কি? নদীতে তারা ধুয়ে নিয়ে তারপর বাড়িতে যায়। তাহলে আঁচলের ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে, বালি দিয়ে মাজে থালা। আমরা যেমন শহরে কি করি? সাবান ব্যবহার করি, গুঁড়া সাবান ব্যবহার করি বা থালা বাসন মাজানোর জন্য ভিম বার ইউজ করি, ভিম লিকুইড ইউজ করি। কিন্তু গ্রামে এখনো কি করে তারা? ওই যে নদীর পাড়ে যে বালু থাকে, সেই বালু দিয়ে তখন তারা প্লেট পরিষ্কার করে, গ্লাস পরিষ্কার করে। তো বলছে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে, বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে, বধূয়া কাপড় কেচে যায় গৃহকাজে। মানে কাজ শেষ করা হলে তারা গৃহ মানে ঘর, তারা তখন ঘরে চলে যায়। আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর, নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে, ধারা খরতর। আষাঢ়ে বাদল নামে, আষাঢ় মাস বৃষ্টির মাস। বাদল মানে বৃষ্টি। তখন কি হয়? বৃষ্টির পানিতে নদী উপচে পড়ে। একদম পুকুর, নদী, বিল, খালা তখন তো বৃষ্টির দিনে আষাঢ় মাসে আমাদের ভরা বৃষ্টির মৌসুম। তখন নদী পানিতে থই থই করে। আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে, ধারা খরতর। তখন হয় কি? নদীগুলি যখন পানিতে টইটুম্বুর হয়ে যায়, তখন নদীর পানি কলকল করে তখন কলকলে ধ্বনিতে তারা ছুটতে থাকে। হ্যাঁ? নদীর পানি তখন বয়ে যায় এভাবে বয়ে যায় বাতাসে। তখন তো বাতাস থাকে, আষাঢ় মাস, বৃষ্টি হতে থাকে। তখন ভরপুর যখন টইটুম্বুর থাকে, হ্যাঁ? নদী, তখন পানিগুলি তখন করে কি? ছুটিয়া চলে, মাতিয়া ছুটিয়া। মাতিয়া মানে তখন তারা আ আমরা যখন খেলি না, খেলার সময় দৌড়াদৌড়ি করি, ছোটাছুটি করি, তখন নদীও সেই করে কি আষাঢ় মাসে যখন ভরা থাকে তখন তারাও ছুটোছুটি করে। হ্যাঁ? কবি সেটা বলেছে। আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে, ধারা খরতর। মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুর ঘুর ছোটে। মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুর ঘুর ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। কবি এখানে বর্ষাকে, আষাঢ় মাসকে একটি উৎসব বলেছে। নদীর জন্য এটি উৎসবই। অন্য সময় শীতের সময় নদী, খাল, বিল পানি শুকিয়ে যায়, অল্প থাকে। হ্যাঁ? কিন্তু বর্ষায় তখন তারা একদম নতুন জীবন পেয়ে যায় তখন তাদের পানি ভরা থাকে তখন। নদী, খাল, বিলতে পানি থাকলেই তারা ভালো থাকে। হ্যাঁ? তো সেটা কবি বলেছে যে বর্ষাকাল মানেই তখন নদীর উৎসব। হ্যাঁ? এবং সেই নদীর যে উৎসব, নদী যখন উৎসব করে এটা দেখে নদীর ২ পাড়, নদীর যে ২ তীর এদের মনের মধ্যে এবং পাশে যে বন থাকে, জঙ্গল থাকে এরাও তখন নদীর খুশি দেখে খুশি হয়ে যায়। হ্যাঁ? এবং বর্ষায় তখন উৎসব যে হয় এটি তখন পাড়া মহল্লায়ও সেই উৎসবে নদীর খুশি দেখে, নদীর পাড়ের খুশি দেখে, বনের হাসা দেখে পাড়ায় মহল্লায়ও তখন বর্ষার উৎসব জেগে ওঠে। অনেক সুন্দর না কবিতাটি? এই কবিতাটি আমাদের জন্য লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি আমি আরেকবার তোমাদের জন্য পড়ছি। বুঝিয়ে দিলাম। এখন অবশ্যই তোমাদের পড়তে সুবিধা হবে।
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আর পারে আমবন, তালবন চলে, গায়ের বামুন পাড়া তারই ছায়াতলে। তীরে তীরে ছেলেদের নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে। আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কল কল কোলাহল ওঠে, ঘোলা জলে পাক ঘুলি ঘুর ঘুর ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। তোমরা যারা কবিতাটি আবৃত্তি করতে চাও, আমি যেভাবে করলাম এভাবে পড়লে তোমরা সুন্দর করে আবৃত্তি করতে পারবে। অনেক ধন্যবাদ যারা আজকে আমাদের ক্লাসে উপস্থিত ছিলেন, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বা যুক্ত ছিলেন। তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আপনি নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আপনি ভালো থাকলে দেশ, সমাজ এবং পুরো পৃথিবী ভালো থাকবে। ভালো থাকুন সবাই। ধন্যবাদ সবাইকে।